পড়তে না পড়তেই আবার রামকালীর পালকি ফিরতি মুখ ধরেছে। একা রামকালীকে নিয়েই এখন পালকির খোলা দরজা দিয়ে পড়ন্ত সূর্যের স্বর্ণাভা উঁকি মারছে। শেষ ফাল্গুনের উড়ু উড়ু বাতাস যেন দুষ্টু শিশুর মতো মাঝে মাঝে ঝুপ করে ঢুকে পড়ে একটা টু দিয়ে যাচ্ছে। আকাশে বাতাসে গাছে পাতায় সর্বত্র একটা আলো ঝলসানো আনন্দের আবেশ। কিন্তু প্রকৃতির এই মধুর রূপে মন দেবার মতো মন এখন নেই রামকালীর। কি একটা দুরন্ত ক্ষোভে মনটা যেন হাহাকার করছে। মনে হচ্ছে কোথায় যেন মস্ত একটা হার হয়ে গেছে তার। ভদ্রতাবোধহীন নীলাম্বর বাড়ুজ্যের কাছে কি পরাজয় ঘটেছে রামকালীর? মেয়েকে নিয়ে আসতে পারেনি এই ক্ষোভেই মন এখন অস্থির। কিন্তু প্রকৃত ঘটনা তো তা নয়। নীলাম্বর তো ভদ্রতার চূড়ান্ত দেখিয়েছেন। মেয়ে নিতে এসেছেন এ প্রস্তাব তোলা মাত্রই নীলাম্বর অমায়িক হাস্যে বলেছেন, বিলক্ষণ, এ তো অতি উত্তম কথা। আপনার কন্যা আপনি নিয়ে যাবেন, যত দিন ইচ্ছে রাখবেন, এতে আমার কি বলবার আছে। ওরে কে আছিস, পঞ্জিকাটা একবার নিয়ে আয় তো। রামকালী বলেছিলেন, পঞ্জিকা আমি দেখেই এসেছি, আগামীকাল সর্বশুদ্ধা ত্রয়োদশী, বারও ভালো, কালই নিয়ে যাব। রাত্রিবাস না করে উপায় থাকছে না, কাজেই গ্রামে কোনো ব্রাহ্মণ বাড়িতে শয়নের একটু ব্যবস্থা করে দিন। কিন্তু অনুগ্রহ করে কোনো আহারাদির আয়োজন করতে যাবেন না। বেহারাদের জলপানির ব্যবস্থা ওদের সঙ্গেই আছে। নীলাম্বর মেয়েদের ভঙ্গিতে গালে হাত দিয়ে বলে উঠেছিলেন, বলেন কি বেয়াই মশাই, আমার এত বড় বাড়ি, এত বড় ঘরদালান থাকতে আপনি অন্যত্র। রামকালী গম্ভীর হাস্যে থামিয়ে বলেছিলেন, বেয়াই মশাই কি হিন্দু বাঙালির লোকাচার বিস্মিত হচ্ছেন? জামাতা গৃহে রাত্রিবাস কি লোকাচার সম্মত? নীলাম্বর হাসির সঙ্গে একটা হ্যাঁ হ্যাঁ করে শব্দ করে বলেছিলেন, তা অবশ্য, তা অবশ্য, কিন্তু আপনার কন্যার সন্তান জন্মের পর তো আর এ জেদ রাখতে পারবেন না। রামকালী আরো গম্ভীর হয়ে বলেছিলেন, সন্তান নয় পুত্র সন্তান, কিন্তু সুদূর ভবিষ্যতের আলোচনায় বৃথা সময় অপচয়ের দরকার কি? এখন কন্যার সঙ্গে একবার সাক্ষাতের ব্যবস্থা করুন। বিলক্ষণ, এর আবার ব্যবস্থা কি? ওরে সদু, তোদের বউকে একবার মাঝের ঘরে নিয়ে আয়, বেয়াই মশাই একবার দেখবেন। তবে নীলাম্বরের ব্যবহারে খুঁত কোথায়? এর চাইতে ভদ্র ব্যবহার আর কি আশা করা যায়? কত বাড়িতে তো বউয়ের বাপ ভাই এলে বাইরে থেকেই জলপান খাইয়ে বিদায় দেওয়া হয়, মেয়ের সঙ্গে দেখা করতেও দেওয়া হয় না। তাছাড়া অনেক বাড়িতে বহু সাধ্য সাধনার যদি বা মেয়ের দর্শন মেলে, সঙ্গে একজন পাহারা থাকে, সে জায়গায় কিনা যাওয়া মাত্রই পাওয়া। রামকালী তো কৃতার্থ হয়ে যাওয়া উচিত, কিন্তু আশ্চর্য মানুষের মন। রামকালীর মনে হলো নীলাম্বরের ওই সদু না কাকে ডেকে হুমকি দেওয়া, ওটা যেন তাচ্ছিল্য প্রকাশের একটা চরম অভিব্যক্তি। ওই সুরটার মধ্যে এই কথাগুলোই ঠিক খাপ খেত। ওরে কে আছিস, এক মুঠো ভিক্ষে দিয়ে যা তো, ভিখারিটা চেঁচাচ্ছে। নিজেকে গ্লানিমুক্ত আর সমস্ত পরিবেশটা অসুচি মনে হলো রামকালীর। কিন্তু উপায় কি? জামাইয়ের বন্ধু সেই ছেলেটা উঠোনের দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে। নিজে সে গেল কোন দিকে? এদিক ওদিক তাকালেন, হদিশ পেলেন না। শুধু কে, ছেলে না মেয়ে? কর্তার তো শুনেছি মেয়ে নেই। এক ঝাঁক ভাবনার মাঝখানে হঠাৎ বোধ করি সেই মাঝের ঘরে দরজার শিকলটা নড়ে উঠল।
নীলাম্বর কোমরের কষি গুঁজতে গুঁজতে উঠলেন। ভেতরে ঢুকে কি বললেন কি করলেন ঈশ্বর জানেন। তারপর বেরিয়ে এসে ডাক দিলেন, আসুন বেয়াই মশাই। রামকালী ভেতরে ঢুকলেন। দেখলেন একটা অন্ধকার অন্ধকার ঘরের মধ্যে একটা চৌকির ধারে এক গলা ঘোমটা ঢাকা একটি বালিকা মূর্তি। পরনে শাড়িখানা জমকালো, বোধ করি পিতৃ সন্নিধানে আসার উপলক্ষে তাকে খানিকটা সাজিয়ে ফেলা হয়েছে। ঘরের বাইরে একটা কম বয়সী মেয়ে দাঁড়িয়ে, মাথায় ঘোমটা কম। রামকালী এসে ঢুকতেই মেয়েটি তাড়াতাড়ি ওর পায়ে ধুলো নিয়ে খাটো গলায় বলে উঠল, ওই যে কথাবার্তা কন। তারপরে আরও খাটো গলায়, হঠাৎ, মেয়ে নিয়ে যাবেন বলেই টুক করে পাশের একটা দরজা দিয়ে কোথায় ঢুকে গেল। কিন্তু ওর ওই অস্ফুট কথাটা পরিপাক করবার আগেই আর একটা চাপা অথচ তীব্র কথা কানে এলো তার। বউকে একলা রেখে চলে এলি যে বড়? বাহ, আমি আবার সঙ্গের পুতুলের মতো কি দাঁড়িয়ে থাকবো? লজ্জা করে না? উত্তরে এই কথাটুকু কানে এলো। তারপরে আবার সেই তীব্র স্বর, ওরে আমার লজ্জাউলি লজ্জাবতী, একলা হয়ে এখন বাপের কাছে 7 খানা করে লাগা। এর উত্তর আর কানে এলো না রামকালীর। কিন্তু ইতিপূর্বে তিক্ত মন কি একরকম বিকল হয়ে বিস্বাদ হয়ে গেল? কন্যা সন্দর্শনের প্রথম আনন্দটাই শিথিল হয়ে গেল। সেই অবকাশে গুণ্ঠনপতি সত্য নিতান্ত নীরবে বাপকে একটি প্রণাম করল। প্রণাম করে যথারীতি পায়ের ধুলো মাথায় বুলোইতেও ভুলল না। কিন্তু রামকালী সহসা এমন বিচলিত হলেন কেন? সত্যর এই আচরণে বুকের ভেতরটা হাহাকার করে উঠল তার। কেন? যে হাহাকার এখনো থামাতে পারছেন না এই স্থিত প্রজ্ঞ মানুষটাও। রামকালী কি আশা করেছিলেন তার সেই সত্য অবিকল তেমনই আছে? বাপকে দেখে ছুটে এসে টিপ করে একটা প্রণাম ঠুকে গিন্নিদের মতো বলে উঠবে, কি বাবা, এতদিনে মেয়েটাকে মনে পড়ল? ধন্যে বলি বাপের প্রাণ, এতদিনে একবার দেখতে আসার ইচ্ছে হলো না মেয়েটা মরল কি বাঁচল? যাই ভাগ্যিস পুণ্যি পিসির বিয়েটা লেগেছিল, তাই না? অথবা এইটাই কি মনে করেছিলেন সত্য আর আগের সত্য নেই, একেবারে বদলে গেছে? তাই প্রত্যাশিত হৃদয়ে অপেক্ষা করেছিলেন দেখা মাত্রই ঝাঁপিয়ে এসে পিতৃবক্ষে আশ্রয় নিয়ে নিঃশব্দে কেঁদে বাসাবে সে। আর সেই অবিরল অশ্রুধারায় রামকালীর জ্বালা ধরা বুকটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই ইচ্ছে তো রামকালীর হবার কথা নয়। আবেগ প্রবণতা তো রামকালীর সম্পূর্ণ রুচি বিরুদ্ধ। মন কেমন করা বা অনেক দিন পরে দেখা হওয়া ইত্যাদি উপলক্ষ করে বউ কাঁদছে কাটছে দেখলে ভুরু কুঁচকে উঠে তার। স্বয়ং রামকালী দুহিতাই যদি সেই খেলো আর সস্তা পদ্ধতিতে আবেগ প্রকাশ করে বসে, রামকালী অসন্তুষ্ট হতেন নাকি? বহু বিচিত্র উপাদানে গড়া মানব মন কখন কি চায় বলা বড় শক্ত। কি চায় সে নিজেই বুঝতে পারে না, শুধু এক এক সময় একান্ত বেদনায় বলে, এ কি হলো, এ তো আমি চাইনি। তাই চির অবিচলিত ভালো আছো তো? সত্য তেমনি মাথা নিচু করে বলেছিল, হ্যাঁ বাবা, বাড়ির সব খবর মঙ্গল? ঠাকুমা পিস ঠাকুমার দল থেকে শুরু করে বাগদি ঝিটা পর্যন্ত বাড়ির প্রত্যেকটি সদস্যের নাম করে কে কেমন আছে জিজ্ঞেস করল না সত্য। শুধু জিজ্ঞেস করল, বাড়ির সব মঙ্গল? আশ্চর্য, আশ্চর্য! শ্বশুর ঘরে এলে কি এমনি করে মেয়েরা তাদের আজন্মের আশ্রয়কে তাদের ধুলো মাটির গড়া খেলাঘরের মতোই ভেঙে ফেলে, মন থেকে মুছে ফেলে? তাই শকুন্তলাকে আর কোনোদিন কর্ণমণির আশ্রমে দেখা যায়নি, জনক রাজার ঘরে সীতাকে
মহাকবিদের মহৎ লেখনীও এই অমোঘ নিয়মটাকে সহজ সত্য বলেই মেনে নিয়েছিল। তাই সে লেখনীর নির্মম ঔদাসীন্যে শুধু সামনের দিকে এগিয়ে চলেছে, পিছু ফিরে তাকায়নি। নারী আর নদী, এরা তবে এক ধাতুতে গড়া, কিন্তু গিরিরাজ দুহিতা উমা? না, উমা তো ইতিহাসের নয়, পুরাণের নয়, মহাকবিদের অমল লেখনীর অনবদ্য সৃষ্টি হয়। সে যে শুধু ঘরোয়া মানুষের মাধুরী দিয়ে গড়া অমীয় ছবি, মানুষের প্রত্যাশা আর কল্পনা, আশা আর আকাঙ্ক্ষা দিয়ে গড়া ভালোবাসার মূর্তি। রামকালীর মনের মধ্যে অনেক ভাব তরঙ্গের একটা আলোড়ন উঠেছিল, যেমনটা তার সচরাচর হয় না। ভাবলেন, তবে কি সত্য সম্পর্কে এতদিন যে মূল্যবোধ তার মনে ছিল, সত্য তার উপযুক্ত নয়? সত্য সেই সাধারণ মেয়ে যারা সহজেই বদলে যায়? ভাবলেন, তবে কি মার খাওয়া কথাটাই সত্যি, আর সত্য একেবারে নেহাত একটা ভীরু মেয়ে মাত্র, যে মেয়েরা পড়ে মার খায় আর মার খেয়ে ভয়ে কাঁটা হয়ে থাকে, নিজেকে প্রকাশ করতে সাহস পায় না? সত্য সম্পর্কে এত হতাশ হয়েই বুঝি রামকালীর মধ্যে এত আলোড়ন। তবু সে আলোড়নকে সংহত রেখে রামকালী বলেছিলেন, হ্যাঁ, সব সংবাদ মঙ্গল। পুণ্যির বিয়ে 16ই বৈশাখ, তাই তোমাকে নিয়ে যাবার সংকল্প করে এসেছি। হ্যাঁ, ঠিক এই কথাটা উচ্চারণের পরই বুকের মধ্যে যেন হাতুড়ির ঘা খেলেন রামকালী। বাবা গো, তুমি কি ভালো বললে আহ্লাদে চেঁচিয়ে উঠল না সত্য, তার বদলে বলল, বৈশাখের মাঝামাঝি বিয়ে, আর এখন তো সবে ফাল্গুনের শেষ। এত আগে থেকে নিয়ে যেতে চাইলে এরা কিছু মনে করতে পারে বাবা? রামকালী সুগভীর একটা নিঃশ্বাস গোপন করে বলেছিলেন, ওরা অমত করেননি। করেনি সে ওদের ভদ্রতাই, কিন্তু বাবা, আমাদেরও তো একটা বিবেচনা করা দরকার। এদের অসুবিধায় ফেলে তোমার তাহলে এখন যাওয়ার মত নেই? আর একটা নিঃশ্বাস গোপন করতে হয় রামকালীকে। সত্য এবার মুখ তুলে তাকায় সোজাসুজি একেবারে বাপের চোখের দিকেই। বাহারে শাড়ির ঘোমটাটা খসে পিঠের উপর পড়ে যায়, তাই সত্য সে বাগ না মানা কোকড়া চুলে ঘেরা মুখটার সবটাই স্পষ্ট দেখতে পাওয়া যায়। আর চোখের দৃষ্টিটা তার বেশ একটু সময় নিয়ে বাপের মুখের দিকে নিবদ্ধ থাকে। তারপর চোখ নামিয়ে দিয়ে খসে পড়া আঁচলটা মাথায় তুলতে তুলতে উত্তর দেয় সত্য, তা কার্যক্ষেত্রে মত নেই বলতে হয় বই কি। ঠাকরুনের শরীর স্বাস্থ্য ভালো নয়, একা ননদের ঘাড়ে সমগ্র সংসার। রামকালী ঈষৎ বিস্মিত প্রশ্নে বললেন, ননদ? নবকুমারের ভগিনী আছেন নাকি? সহোদর বোন নন, তবে সহোদরের বড় বাবা, পিস্তুত ননদ, ওই যে যিনি তোমাকে এ ঘরে এনে দিয়ে পৌঁছে দিলেন। ও, ননদ প্রসঙ্গে ইতি টেনে রামকালী বললেন, যাবার যখন উপায় নেই তখন আর কি করবার আছে, অতএব রাত্রে আমার আর এ গ্রামে অবস্থান করারও প্রয়োজন দেখি না, এখনই রওনা দেব। তার আগে একটা প্রশ্ন তোমায় করছি। তুমি তো লেখাপড়া কিছু শিখেছিলে, পত্রাদিও পড়তে পারো মনে হয়। এই চিঠিটা পড়ে মানে বুঝতে পারবে? জামার পকেট থেকে চিঠিটা বার করলেন রামকালী। চিঠিখানা কিন্তু সত্য তাড়াতাড়ি হাত বাড়িয়ে নেয় না, মৃদুস্বরে বলে, কার পত্তর? সেটাই তো আমার জানা নেই, তুমি হয়তো জানতে পারবে। অতঃপর চিঠিটা হাতে নিয়ে কয়েক ছত্র পরে সত্য। ঈশ্বর জানেন ঘোমটার মধ্যে তার মুখের চেহারা কেমন হয়ে ওঠে, কিন্তু গলাটা তো ঠিকই থাকে। ঠিকঠাক শান্ত গলায় বলে ওঠে সে, এত বড় একটা জ্ঞানবান বিচক্ষণ ব্যক্তি হয়ে বুঝতে পারলে না বাবা এ কোনো শত্রুরের কাজ? এমন কে শত্রু আছে তোমাদের? তা কে জানে বাবা,
অনেক সত্য তো ওপরে ভালো মানুষ সেজেও থাকে। চিঠিটা সব না পড়েই বাবার হাতে ফিরিয়ে দিয়েছিল সত্য। রামকালী সেটা ফের পকেটে পুরে দীর্ঘ নিঃশ্বাস গোপন না করেই বলেছিলেন, তাহলে এখানে তোমার কষ্টের কোনো কারণ নেই, তোমার সম্বন্ধে দুশ্চিন্তা করবারও কিছু নেই আমার। ঈশ্বর মঙ্গল করলেন, তাহলে এই কথাই বলে সান্ত্বনা দিতে পারবো তোমার মাকে। মা? সত্য একটু চমকে বলে, এ পত্তরের বিষয় মা জানেন? না, তিনি অবশ্য জানেন না কিছু। রামকালী ঈষৎ হাসির মতো করে বলেন, তবে মেয়ে মেয়ে করে একটু উতলা হয়েছেন তো, যাক, তোমার প্রতি সে কোনো দুর্ব্যবহার হয় না, এটাই শান্তির বিষয়। আর বিশ্বাস করব তুমি ঠিক কথাই বলছো। সত্য আর একবার তেমনি মুখ তুলে তাকায়, এবার যেন ভয়ঙ্কর একটা অভিমানের ছায়া ভৎসনার মতো ফুটে ওঠে সে চোখে। তারপর চোখ নামে। মৃদু আর দৃঢ় কণ্ঠে বলে সত্য, পেতল কাঁসার ঘটিটা বাটিটাও একত্রে থাকলে মধ্যে মধ্যে ঠোকাঠুকি লাগে বাবা। আর এ তো জলজ্যান্ত মানুষ, একেবারে ঠোকাঠুকি লাগে না, লাগবে না এ কথা কি জোর করে বলা যায়? তবে এটুকু বিশেষ মেয়ের প্রতি রেখো বাবা, কোনো অন্যায় সে করবেও না, সইবেও না। তারপর রামকালী চলে এসেছিলেন। সত্য আর এক দফা প্রণাম করেছিল। কিন্তু এখানেই তো ইতি নয়। মেয়েকে না নিয়েই যে চললেন বেয়াই মশাই, এ প্রশ্নের উত্তর দিতে হয়েছিল রামকালীকে। আর মিথ্যে কথা বানিয়ে বলতে না পারার জন্য বিদ্রূপ হাস্যরঞ্জিত বিস্ময় প্রশ্নও শুনতে হয়েছিল। সত্য শ্বশুর সেই মেয়েলি ভঙ্গিতে গালে হাত দিয়ে বলেছিলেন, বলেন কি বেয়াই মশাই, মেয়ে বাপের ঘর যেতে চাইছে না? এ যে বড় তাজ্জব কথা শোনালেন দেখছি। নিজের জন্যেও ততটা নয়। রামকালীর মনে হয়েছিল কুকুরের কামড় হাঁটুর নিচে। কিন্তু সত্যর শ্বশুর সম্পর্কে যে তার ওই প্রবাদটা সহজেই মনে আসতে পারল, এটাও তো কম গ্লানির কথা নয়। আশ্চর্য, ওদের ব্যবহারে বিনয় আর সৌজন্য প্রকাশের ঘটা তো কম ছিল না, তবু কেন রামকালী ওদের স্থূল অমার্জিত মনে হয়েছিল? জামাইটা অবশ্য নেহাত বোকা বোকা, প্রকৃতি কেমন কে জানে। তা সেই তো মাত্র একবার দেখা দিয়েই উধাও হয়ে গেল। বন্ধুটাকে তবু আবার দেখলেন, কিন্তু জামাইকে নয়। বন্ধুটা যে সত্যর শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধাশীল নয় তা বেশ বোঝা যাচ্ছে। শ্রদ্ধার যোগ্যই নয় ওরা। তবু আর একবার বুকটা কেমন মুচড়ে উঠল রামকালীর। তবু সেই শ্বশুরবাড়ির সঙ্গে দিব্যি মিশে গেছে সত্য। এমন মিশে গেছে যে শাশুড়ির শরীর স্বাস্থ্যের অজুহাতে বাপের বাড়ি যাওয়ার প্রলোভন ত্যাগ করল। সুযোগ পেয়েও বাপের বাড়ি যেতে চাইল না, এরকম মেয়ে রামকালী কি তার এতখানি জীবনে এর আগে কখনো দেখেছেন? অথচ ঠিক বোঝাও যাচ্ছে না তাকে। হয়তো তাকে আর কোনো দিনই বোঝা যাবে না। রামকালীর মেয়ে রামকালীর কাছ থেকে অনেক দূরে চলে গেছে, হয়তো আরো অনেক অনেক দূরে চলে যাবে। সেই সত্যকে আর কোনো দিনই খুঁজে পাওয়া যাবে না। চির নিঃসঙ্গ রামকালীর অন্তরে একটি মাত্র ছোট্ট সঙ্গী। রামকালীর আকাশের আলো ছিকছিকে ছোট্ট একটি তারকা চিরদিনের মতো হারিয়ে গেল। হঠাৎ চিন্তায় ছেদ পড়ল। চোখে পড়ল পালকির পাশ দিয়ে বেয়ারাদের সঙ্গে তাল মিলিয়ে আরো একটা মানুষও দৌড়চ্ছে। কখন থেকে দৌড়চ্ছে? হঠাৎ কোথা থেকেই বা এলো? কিছু বলতে চায় নাকি? রামকালী বেয়ারাদের আদেশ দিলেন থামাতে। আর তারপরই নজরে পড়ল এ সেই নিতাই, তার জামাইয়ের বন্ধু। কি খবর? কিসের একটা প্রত্যাশায় রামকালীর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। কি ভাবলেন তিনি? তার সত্যবতীই কি আবার বাপকে ফিরিয়ে আনতে ডাক দিয়েছে?
এখন কেঁদে ফেলে বলবে, মেয়ের মুখের কথাই তুমি দেখলে বাবা, তার অভিমানটা দেখলে না? একবার না করেছি তো রাগ দেখিয়ে চলে গেলে। অনেকগুলো কথা মনের মধ্যে হুড়োহুড়ি করে উঠল। তবু সংযত কণ্ঠেই প্রশ্ন করলেন রামকালী, কি খবর? নিতাই হাঁপাচ্ছিল, একটু জিরিয়ে নিয়ে বলে, বাচালতা মার্জনা করবেন তালুই মশাই, বলতে এসেছি। এ কি করলেন? মেয়ে নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। বাড়ুজ্যে মশাইয়ের কাছে হেরে গেলেন। রামকালীর মুখ লাল হয়ে ওঠে, কষ্টে আত্মসংবরণ করে বললেন, বাচালতা মার্জনা করা শক্ত হচ্ছে, বুঝেছি, কিন্তু বড় আশায় হতাশ্বাস হয়েই ছুটে এসেছি। আপনার কন্যাকে নিয়ে গেলেন না বটে, কিন্তু এরপর আর হয়তো মেয়েকে জীবিত দেখতে পাবেন না, হয়তো আত্মঘাতী হয়ে। মেয়ে তো আপনার ভাঙে তো মচকায় না। সহসা রামকালী চাপা ভারী গলায় প্রবল একটা ধমক দিয়ে বলে ওঠেন, দেখতে তো বেশ ভদ্র সন্তান বলে মনে হচ্ছে, প্রকৃতি এমন ইতরের মতো কেন? ইতরের মতো? নিতাই বিহ্বল ভাবে তাকিয়ে থাকে। রামকালী স্বভাব গম্ভীর স্বরে বলেন, অপর গৃহের কুলবধূ সম্পর্কে কোনো আলোচনা ইতরাতারই নামান্তর। বেশ। নিতাই অভিমান ক্ষুব্ধ মুখে মাথা নিচু করে বিদায় প্রণাম করে বলে, আর কি বলবো বলুন। তবে একা আমি আস্পর্ধা করিনি। আপনার জামাই নবকুমার ঢোক গিলে ফেলে বলে, সে বলেছিল চোখের সামনে স্ত্রী হত্যে দেখব, প্রতিকার করব না, তাই আমি। নিতাই আস্তে আস্তে চলে যায়। রামকালী স্তব্ধ হয়ে সেই দিকেই তাকিয়ে থাকেন। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে রামকালী কি ওকে ফিরে ডাকবেন? কিন্তু ডেকে তারপর আদ্যপ্রান্ত ঘটনা জেনে ফের আবার ছুটবেন জামাই বাড়ি। তারপর আবার তাদের বলবেন, না আমার ভুল হয়েছে, মেয়ে বালিকা, খামখেয়ালের বশে কি বলেছে সে কথা নয়, ওকে নিয়ে যাব। আচ্ছা, তারপর যদি সত্য আবার বলে, সে কি বাবা, আবার ফিরে এলে কি বলে, আমি তো বলেছি এখন যাওয়া হবে না, তখন তখন কি করবেন রামকালী? সত্যর ওই কথার পর বলবেন, পাগলি মেয়ে, পাগলামি রাখ, তোর মা তোকে না দেখে কেঁদে দিন কাটাচ্ছে। বলবেন, তোকে না নিয়ে একা ফিরতে আমার মনটা হাহাকার করছে। বলবেন? না, তা হয় না। আত্মমর্যাদাকে আর কত বিসর্জন দেবেন রামকালী? তোল পালকি, বেয়ারাদের হুকুম দেন রামকালী, আর যথারীতি গৃহাভিমুখেই চলতে থাকে। আর রামকালী বিস্ময়ে মুখ হয়ে বসে থাকেন এক একক পালকিতে। ধীরে ধীরে বিস্ময়ের ধূসরতা ফিকে হয়ে আসে, কার্যকারণীর চেহারাটা চোখে ভেসে ওঠে। নিরাম্বর বাড়ুজ্যের কাছে হেরে যাননি রামকালী, হেরে গেছেন আপন আত্মজার কাছে। বুদ্ধির খেলায় রামকালীকে পরাজিত করেছে সত্য, বাপের কাছে প্রতিপন্ন করেছে শ্বশুর বাড়িতে সুখে আছে সে, সন্তোষে আছে, তাই শ্বশুর বাড়ির কর্তব্যের কাছে বাপের বাড়ির তীব্র মধুর আকর্ষণও তুচ্ছ করতে পারা অসম্ভব হল না তার। জীবনের বিনিময়েও বাপের শান্তি বজায় রাখবে সত্য। আর রামকালী? রামকালী সত্য সেই কৌশলে বিভ্রান্ত হলেন, অভিমানে অন্ধ হলেন, আপন অহংকার নিয়ে ফিরে এলেন। আর এখন ফিরে যাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে ন্যায্য সময়ের জন্য। পুণ্যির বিয়ের তারিখ ঘেঁষে কুটুম্বের মতো আসবে সত্য, আসবে যদি ততদিন বেঁচে থাকে। চোখ দুটো হঠাৎ লঙ্কার ঝাল লাগার মতো জ্বলে উঠল। স্বভাব বহির্ভূত তীব্রতায় পালকি থেকে মুখ বাড়িয়ে বেহারাদের উদ্দেশ্যে বলে উঠলেন রামকালী, কচ্ছপের মতো সমস্ত মাটি মারিয়ে হাঁটছিস যে তোরা, পায়ে জোর নেই? চিঠিখানা যে 70-এর রটনা, এ কথাটা নেহাত ভুল নয়।
বউকে এলোকেশী নিত্য প্রহরে জর্জরিত করেছেন। এ বললে এলোকেশীর প্রতি অন্যায় অবিচার করা হয়। মেরেছিলেন সেই একদিনই বউয়ের চুল বাঁধতে বসে। অবশ্যই একটু আশ মিটিয়েই মারবেন বলে উঠোনের রোদে মেলে দেওয়া জ্বালানি কাঠ থেকে একখানা তুলে এনেছিলেন, কিন্তু সে কাঠ আর বউয়ের পিঠে ভাঙবার সুখটার হয়নি। সর্বনেশে সৃষ্টি ছাড়া বউ তার ঝট করে কাঠখানা হাত থেকে কেড়ে নিয়ে বেশ মজবুত গলায় বলে উঠেছিল, দেখো, গুরুজন আছো, গুরুজনের মতো থাকো, শিরোধার্য রাখবো, নচেত তোমার ললাটে দুঃখ আছে। আমাকে তুমি চেনো না, তাই ভেবেছ আমার উপর যা খুশি করবে? সে বাসনা ছাড়ো। কথা শেষ হতে না হতেই এলোকেশী হঠাৎ মরা কান্না কেঁদে উঠে পাড়ার লোক জড়ো করেছিলেন। তারপর তো সে এক হইচই কাণ্ড, রই রই ব্যাপার। কিন্তু সত্যকে আর সে রঙ্গমঞ্চে দেখা যায়নি। পাড়ার 5 জনের বিস্ময়োক্তিকে শুধু থামিয়েছিল নতুন ফাল্গুনের গরমে মামিমার মাথাটা গরম হয়ে উঠেছে বলে। বলেছিল অবশ্য নেপথ্যে ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি, জনে জনে বলেছিল। তারপর মামিকে চুপি চুপি বলেছিল, সাপের ন্যাজে পা দিতে যেও না মামি, বউটি তোমার যেমন তেমন নয়। এলোকেশী সধুকে ন ভূত ন ভবিষ্যতি গালমন্দ করে চিৎকার করে জানিয়েছিলেন, আচ্ছা ওই বউকে তিনি মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গায়ে বার করে দিতে পারেন কি না দেখবে গাঁ শুদ্ধ সবাই। কিন্তু আশ্চর্য, কার্যক্ষেত্রে আর তা করে উঠতে পারলেন না। এই কথার পিঠে বউ সধুকে উদ্দেশ্য করে বেশ স্পষ্ট গলায় বলে দিয়েছিল, ঘরের বউকে মাথায় ঘোল ঢেলে গায়ে বার করে দিলে যদি গায়ের কাছে তোমাদের মুখোজ্জ্বল হয় তো তা করতে বলো ঠাকুরছি তোমার মামিকে। তবে বিবেচনা করে দেখলে ভালো, তা করলে তার গায়ে ধুলো দেবেই লোকে। এলোকেশী তেড়ে এসে বসেছিলেন, তবে আয়, তোকে আজ কেটে রক্ত গঙ্গা করে নিজে ফাঁসি যায়। বউ মানুষের এত কথা। সত্য নিঃশব্দে রান্নাঘরের দাওয়া থেকে মাছ কাটবার আঁশ বটিটা তুলে এনে এলোকেশীর দিকে বাড়িয়ে দিয়ে বলেছিল, তাই করো তবে, তখন তো আর আমি দেখতে আসবো না কার মুখটা পুড়ল। আশ্চর্য, এই ঘটনার পরই এলোকেশী কেমন নিথর হয়ে গিয়েছিলেন, আর একটিও বাক সরেনি তার মুখ দিয়ে। কিছুক্ষণ সেই বটিখানার চকচকে ফলাটার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে সরে গিয়েছিলেন, আর তদবধি তর্জনের গর্জনের পর থেকে সরে এসে বাক্যালাপ বন্ধর পথ নিয়েছিলেন এলোকেশী, এবং তলে তলে ক্রমাগত নীলাম্বরকে মন্ত্রণা দিয়েছিলেন বইয়ের গয়নাগাটি সব কেড়ে নিয়ে কোনো ছলে ছুতোয় বাপের বাড়ি পাঠিয়ে দিতে। একবার পাঠিয়ে দিতে পারলে জীবনেও আর ওই সর্বনেশে জাহাবাজ মেয়েকে ফিরিয়ে নিয়ে আসছেন না। কিন্তু ছল ছুতো খুঁজতে খুঁজতে দিন গড়িয়ে যাচ্ছিল। হঠাৎ এমনি সময় এলো রামকালীর আবির্ভাব। হাতের চাঁদ পেয়েছিলেন এলোকেশী এবং নিশ্চিত ঠিক করে ফেলেছিলেন এই সূত্রে বউকে জন্মের শোধ বিদায় দেবেন, কারণ ইত্যবৎসরে আর একটি মেয়ে এলোকেশীর দেখা হয়ে গেছে। বয়স 7-8, ধরন ধারণ খুব নিরীহ। সর্বোপরি তার বাপ প্রতিশ্রুতি দিয়েছে চীনে সোনার গয়নায় মেয়েকে সর্বাঙ্গ মুড়ে দেবে। ওই মহামন্ত্রটি স্বামীকে অনবরত জাপিয়েছে এলোকেশী। অতএব এক কথায় রাজি হয়েছিলেন নীলাম্বর বউ পাঠাতে। স্বপ্নেও ধারণা করতে পারেনি বউ নিজে বেঁকে বসবে। রামকালী চলে যেতে এলোকেশী পতির প্রতি উজ্জ্বল কটাক্ষ করে বলেছিলেন, বুঝলে বুঝলে কত বড় জাহাবাজ ধাড়িবাজ মেয়ে, বলিনি তোমায় আমি, ও মেয়ের হাড়ে ভেলকি খেলে। নীলাম্বর বলেছিলেন, দেখছি বটে, তাহলে বলো
ওই বউ নিয়ে ঘর করতে হবে আমার? একে তো ওই লক্ষ্মীছাড়ি সতীকে নিয়ে হাড়ে হাড়ে জ্বলছি, তার সঙ্গে আবার ওই বউ, আর দুটিতে মিল কত? আরও ওই জন্যই বউকে কুলোর বাতাস দিয়ে বিদায় করতে চাই। আর একটা কথা চুপি চুপি বলেছিলেন এলোকেশ, এখনো ঘরে দিইনি তাই। ওই ছক্কা পাঞ্জা বউ যেই স্বামীকে হাত পাবে সেই তো একেবারে নয় করে নেবে। আর কি আমার নবু আমার থাকবে? তার থেকে আমার বকুল ফুলের ওই দেওয়াজি হাবা গোবা মতন আছে। কিন্তু বেহাই যখন চলে গেলেন তখন কিন্তু আর নীলম্বর এ কথা বলতে পারলেন না। ভালো চান তো মেয়ে নিয়ে যান, নইলে কুলোর বাতাস দিয়ে বের করে দেব। নীলাম্বরের একটা ত্রুটি আছে, বুকের পাটাটা তার যতই থাক, মুখের জোরটা কম। এলোকেশি গালে মুখে চড়িয়ে বললেন, কি বলবো, বাই বেটা ছেলে, তার সঙ্গে তো আমার কথা কওয়া সাজে না, নইলে একবার দেখে নিতাম সে বা কত বড় ঘুঘুয়ার, আর ওই বাপসোয়াগী বেটির কত বড় হারামজাদি। বউয়ের সঙ্গে কথা বন্ধ ছিল, সে পণ আর রাখতে পারলেন না এলোকেশি। সত্য যেখানে বসে পান সাজছিল সেখানেই তেড়ে গিয়ে বললেন, বাপ নিতে এসেছিল, গেলি না যে বড়? সত্য একবার চোখ তুলে চোখ নামিয়ে পান মোড়ায় মন দিল। কি কথার উত্তর দিলি না যে বড়? গেলি না কেন বাপের সঙ্গে পিসির বিয়েতে? সত্য মৃদু গম্ভীরভাবে বলে, বিয়ের তো এখনো দেরি, তা বাপ তো আদিক্ষেতা করে নিতে এসেছিল। বাবার কথায় ওরকম অচ্ছেদ্যা করে কথা কইবে না, বলে মোড়া পানগুলো ডাবরে ভরে ভিজে ন্যাকড়া দিয়ে ধীর মন্থ গতিতে উঠে কুলুঙ্গিতে তুলে রাখে সত্য। এলোকেশি রাগে দিশেহারা হয়ে বোধ করি আর কোনো কথায় খুঁজে না পেয়েই বললেন, সর্বনাশী লক্ষ্মীছাড়ি কি ভেবেছিস তুই? বাপের ঘরে যাবি না, চিরকাল আমার বুকে বসে দাঁড়িয়ে ওপড়াবি? সত্য একবার ফিরে তাকিয়ে শাশুড়ির দিকে একটি অন্তর্ভেদী দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, সর্বনাশীকে যখন কুলো ডালা দিয়ে বরণ করে এনেছ তখন চিরকাল তার বোঝা সইতে হবে বই কি। নবকুমার খবরটা পেল ভগ্নদূতের কাছে। নিতাই এসে বলে গেছে, তোর শ্বশুর আমাকে শুধু ভস্য করতে বাকি রেখেছে। কিন্তু নিতাইয়ের কথাগুলো নবকুমার গায়ে মাখল না। নির্যাতিতা ধর্মপত্নীকে নির্যাতন থেকে উদ্ধার করবার সাধু সংকল্প নিয়ে নবকুমার অসম সাহসিক কাজ করেছিল, কিন্তু রামকালী ফিরে যাবার পর হঠাৎ নিজের মনের দিকে তাকিয়ে আবার বিস্ময়ে হাঁ হয়ে গেল নবকুমার। আশ্চর্য, সত্যবতীর যাওয়া হলো না দেখে তার মনের মধ্যে যেন একটা পুলকের ঢেউ উথলে উঠছে। নবকুমার এ রহস্যের কিনারা করতে পারল না, কিন্তু নবকুমারের জন্য যে আরও কি অদ্ভুত রহস্য তোলা ছিল তা কি সে দণ্ডখানেক আগেও ভেবেছিল? রাত খুব বেশি নয়, সন্ধে রাত্রি। এলোকেশি যথারীতি বিছানায় গিয়ে আশ্রয় নিয়েছেন, আর নীলাম্বর যথারীতি রাত সফরে বেরিয়েছেন। শুধু রান্নাঘরে কাঠের দেলকোর ওপর মাটির প্রদীপ বসিয়ে রান্না করছে। নবকুমার বাড়ি ফিরে সন্তর্পণে অন্ধকার দালানটা পার হচ্ছিল। হঠাৎ পাশের ঘরের দরজার কাছ থেকে একটা চাপা মৃদু ও দৃঢ় গলায় কে বলে ওঠে, একটু দাঁড়াতে হবে। নিজের কানকে বিশ্বাস করতে পারে না নবকুমার, এবং দাঁড়িয়ে যে পড়ে সেটা আদেশ পালনার্থে নয়, চলন শক্তি হারিয়ে ফেলে বলেই পড়ে। এ কণ্ঠস্বর তার বাপের নয়, মার নয়, সদুরও নয়। অতএব বাড়িতে আর কে আছে নবকুমারের স্বপ্নলোকবাসিনী ছাড়া? অন্ধকারে কেউ কাউকে স্পষ্ট দেখতে পায় না, শুধু গলাটাই শোনা যায়। নিত্যানন্দপুরে চিঠি পাঠিয়েছিল কে আমার দুঃখ কাহিনী ব্যাখ্যা করে? বলা বাহুল্য, নবকুমার দারু মূর্তিতে পরিণত, আর দারু মূর্তির
কথা কইবার ক্ষমতা থাকাও সম্ভব নয়। উত্তর নেই যে? নবকুমার এবার অস্পষ্টে বলে। কি বলবো? স্পষ্ট উত্তর দেবে। আমার বাবাকে চিঠি পাঠিয়েছিল কে? এ কণ্ঠস্বরের প্রশ্নে নিরুত্তর থাকা নবকুমারের সাংঘাতিক কষ্টে বলে, আমার সঙ্গে কথা কইছ, কে কেমনে দেখে ফেলবে। আচ্ছা, সে চিনতে আমার। কথাটার উত্তর ফাঁকি না দিয়ে হক জবাব দাও। নবকুমার ঢোক গিলে ঘাড় চুলকে ঘেমে টেমে বলে, আমি চিঠির কথা কি করে জানব? কিসের চিঠি? দেখো, মিথ্যে কথা কইও না, নরকে ঠাঁই হবে না। সত্যবতী ক্রুদ্ধ কণ্ঠে বলে, আমার নির্যশ জ্ঞান, এ তোমার কাজ। সহসা নবকুমারের স্বামিত্ব, প্রভুত্ব এবং পৌরুষ ধিক্কার দিয়ে ওঠে তাকে। তাই সেও সহসা ক্রুদ্ধ কণ্ঠে বলে, যদি দিয়েই থাকি, দোষটা কি হয়েছে? নিজেই তো মরছিলে। অন্ধকার থেকে মৃদু তীক্ষ্ণ স্বর দ্রুত কথা কয়, মরছিলাম সেটা ঢাক পিটিয়ে বলে বেড়াবার কুটুমের কানে তোলার মতো কথা নয়। যারা নিজের মায়ের গালে চুনকালি দেয় তাদের আবার বিদ্যে বুদ্ধির বড়ায়। ঘর শত্রুর বিভীষণকে ত্রিজগতের লোক ছিচ্ছিকার করছে, বই ধন্যি ধন্যি করেনি। এই বুঝে কাজ করো। ঘরের অন্ধকারের মধ্যে মিলিয়ে যায় দরজায় দাঁড়ানো মূর্তির আভাস। কণ্ঠস্বরের অনুরণনটুকু বাতাসে মিলিয়ে যায়, অথচ নবকুমার ন যস্য ন তস্ত অবস্থায় সেখানেই দাঁড়িয়ে থাকে। প্রথম পত্নী সম্ভাষণে যে বহুবিধ রোমাঞ্চময় এবং আবেগময় মধুর কল্পনা নবকুমারের লাজুক হৃদয়ে এতদিন ধরে লালন করে আসছিল, তার উপর কে যেন একটা কালির দোয়াত উপুর করে দিয়েছে। স্ত্রীর সঙ্গে জীবনের প্রথম বাক্য বিনিময় এভাবেই শেষ হয় নবকুমারের। সত্যর বেহায়াপনার কথা জানতে আর বাকি থাকে না কারো এ তল্লাটে। বাপ নিতে এসেছিল, শ্বশুর শাশুড়ি এক কথায় মত দিয়েছিল, অথচ সত্য যায়নি, নিজে ফিরিয়ে দিয়েছে বাপকে। এ অভাবনীয় সংবাদটা যেন খড়ের চালে আগুন লাগার মতো ছড়িয়ে পড়ল এ পাড়া থেকে ও পাড়া। পাড়ার অন্য বউরা ভাবল, বাড়ুজ্যে বাড়ির বউটার নানা নিন্দেবাজ শুনেছি, এতদিনে তার মানে পাওয়া গেল, বউটা পাগল। আহা, বেচারা নবকুমার, বেয়াইয়ের বিষয়ের লোভে বাপ কিনা একটা পাগল বউ গলায় চাপিয়েছে ছেলের। তা সত্য সম্পর্কে এ ধরনের আলোচনা আরও একবার হয়ে গেছে ইতিপূর্বে। সত্যর বাপের বাড়ি দেশেই হয়েছে। যখন চাউর হয়ে গেল, রামকালী কোপরেজ মেয়ে পাঠাতে চাননি, মেয়ে নিজে বলেছে, পাঠিয়ে দাও বাবা। তখন এর থেকে বেশি বই কম ছিচ্ছিক্কার পড়েনি। ভুবনেশ্বরী অবিরল কেঁদে মাটি ভিজিয়েছে। সত্যর বন্ধুরা গাল থেকে আর হাত নামাতে পারেনি। সত্য নিশ্চল থেকেছে। শুধু যখন সারদা বলেছে, নিজের পায়ে নিজে কুড়ুল মারলে ঠাকুরঝি, তখন বলেছে, কুড়ুল তো বাবা সেই 8 বছর বয়সে গলায় বসিয়ে রেখেছেন বউ, নতুন আর কি হলো? তবু আরও একটা বছর থাকতে পেতে। এতখানি জীবনে একটা বছর কম বেশিতে আর কি বা হবে বউ? রাগের মাথায় তারা ওই আবার বিয়ে না কি বলেছে, তাই করলে তো সারা জীবন সতীনের জ্বালায় জ্বলতে হবে। সারদা একটা নিঃশ্বাস ফেলে চুপ করেছে। আর যখন ভুবনেশ্বর কেঁদে কেঁদে মেয়ের হাত ধরে বলেছে, আমাদের জন্য তোর মন কেমন করছে না সত্য, তখন সত্য অন্যদিকে মুখ ফিরিয়ে উদাস গলায় বলেছে, করছে কি করছে না সে কথা কি ঢাক পিটিয়ে বলতে হবে? তবে স্বেচ্ছায় যেতে চাইলি কেন?
কেন কথার মানে নেই? নিজেরাই তো বলো, মা বড় নির্বোধ, কেঁদে কেঁদে মরো। আপনি ভাবিয়া দেখো, কার ঘর করো তবে? ভুবনেশ্বরী এতেও চৈতন্য লাভ করেনি। বলেছিল, আমার তো তবু এপাড়া ওপাড়া, তোর মতো 10-20 কোষ দূরে নয়। কথা শেষ হয়নি। এই সময় আর বাঁধ রাখতে পারেনি সত্য। হাপুস নয়নে কেঁদে ফেলে বলেছে, তা সে কথাটা সময়কালে ভাবনি কেন? একটা মাত্র মেয়ে আমি তোমাদের, চোখ ছাড়া দেশ ছাড়া করে এক অগঙ্গার দেশে বিদেয় করে দিয়েছ। মায়া মমতা থাকলে পারতে তা? এই তো পুণ্যি মোটে 1 বছরের ছোট আমার চেয়ে, দিব্যি ড্যাংডেঙিয়ে বেড়াচ্ছে। আর আমায় সেই কোন কালে পরগোত্তর করে দিলে। গলাটা ঝেড়ে নিয়ে কথাটা শেষ করেছে সে। তা না দিলে পারত কেউ আমার গলার গামছা দিয়ে টেনে নিয়ে যেতে? বাবা মেয়ে বলে মায়া করেনি, গৌরী দান করে পুণ্যি করেছেন। আমারও নেই মায়া মমতা, নির্মায়িক বাপের নির্মায়িক মেয়ে। বলেই হঠাৎ মাটিতে উপুড় হয়ে পড়ে ডুকরে ডুকরে কেঁদেছে দীর্ঘ সময় ধরে। তবু শ্বশুর বাড়ি যাওয়া রদ হয়নি। রামকালী আর রামকালীর মেয়ে দুজনেই সমান। দুজনের মতেই কথা যখন দেওয়া হয়ে গেছে, তখন আর নতুন বিবেচনা চলে না। বাপের আড়ালে আর মায়ের সামনে আলোচনার ঝড় বইছিল। এবারের পালা এই। এবারে মোটামুটি সত্যর আড়ালেই। শুধু সধু বলেছিল, ধন্যবাদ তোমাকে বউ, নমস্কার। ছিছিক্কার দেব না পায়ের ধুলো নেব ভেবেই পাচ্ছি না। সত্য এর উত্তরে নিজের হেঁট হয়ে সদুর পায়ের ধুলো নিয়ে হেসে বলেছিল, দুগ্গা দুগ্গা, গুরুজন তুমি, ছিছিক্কারই দাও বরং, জন্মাবধি যা পেয়ে এসেছি। সত্যর মধ্যে যে বিরাট সমুদ্রের আলোড়ন চলছে, তা কি সত্য লোকের সামনে মেলে ধরবে? হ্যাঁ, সমুদ্রের আলোড়নই। তবু বাপ চলে যাবার পর ভেঙে পড়েনি সে। যথারীতি তারপরই তেল সলতে নিয়ে বসেছে পিদিম সাজতে। তারপর ঘাটে গেছে, গা ধুয়ে কাপড় কেচে মস্ত ঘড়াটা ভরে এনে দাওয়ায় বসিয়ে ভিজে কাপড়েই ঠাকুর ঘরে সন্ধে দেখিয়ে শাঁখ বাজিয়ে তুলসী মঞ্চে জল দিয়ে শুকনো কাপড় পরে রাত্রিরের রান্নার ব্যবস্থা করতে বসেছে। রাত্রিরের রান্নাটা সত্যই করে আজকাল। সধুকে বলে বলে এ অধিকার অর্জন করেছে সে। রান্না করতে করতে যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তার, ফাল্গুনের শেষ থেকে বৈশাখের মাঝামাঝি আসতে কদিন লাগে কিছুতেই হিসেব মেলাতে পারেনি। তার কোনো সাক্ষী নেই। কিন্তু সত্যর জীবনে কি সেই বৈশাখের মাঝামাঝিটা দেখা দিয়েছিল আনন্দের মূর্তি নিয়ে, আলো ঝলমলে উজ্জ্বল মূর্তি নিয়ে? না, সে দেখা পায়নি সত্য। পুণ্যির বিয়েতে যাওয়া হয়নি তার। ঠিক সেই সময় এলোকেশী রক্ত আমাশায় পড়ে মরতে বসেছিলেন, আর কাঁথামুড়ি দিয়ে পড়ে থাকা মানুষটাই খিঁচিয়ে উঠে বলেছিল, কি বললি সধু? বাপের বাড়ির লোকের সঙ্গে যাব বলে নাচছি হারামজাদি? বাপ যখন সোহাগ করে নিতে এসেছিল তখন যাওয়া হলো না, এখন আমি মরতে বসেছি? বলে দিকে যা, যাওয়া হবে না। যে নিতে এসেছে ধুলো পায়ে বিদেয় হোক। মামি মরতে বসেছে বলে যে সধু ছেড়ে কথা কইবে তা কিন্তু করেনি। ঝংকার দিয়ে বলেছিল সে, তারা তোমার লোককে টাটের শালগেরামের মতো পাদ্য অর্ঘ্য দিয়ে বসিয়ে খাইয়ে মাখিয়ে আর একটা পোডলা জিনিস দিয়ে বুক ভরিয়ে বিদেয় দিল, আর তাদের লোককে ধুলো পায়ে বিদেয় দেবে? তা ভালো,
মুখটা খুব উজ্জ্বল হবে। কিন্তু আমি বলি কি, 2-10 দিনের জন্য পাঠিয়েই দাও, ছেলে মানুষ। তাছাড়া শুনেছি ওই পিসি চিরকালের খেলুড়ি। এলোকেশী চি চি করে বলেছিলেন। তবে বল যেতে, তুমিই বা থাকবে কেন? তুমিও বিদায়ী হও, শুধু যাবার আগে একখানা ছুরি এনে আমার গলায় বসিয়ে দিয়ে যাও। শুধু ছুরি দেয়নি, নিজেও বিদেয় হয়নি, শুধু সত্তর যাওয়ার ব্যবস্থা করছিল। কিন্তু মস্ত বাদ সাধল নবকুমার। হঠাৎ পুরুষকর্তার ভূমিকা নিয়ে বেশ সোচ্চার ঘোষণা করে বসল। যাওয়াটাও হবে না কারোর, আমার মা মরছে, আর লোকে এখন খুড়তুতো পিসির বিয়ের ভোজ খেতে ছুটবে। বলে দাও সদুদি, সেগুড়ে বালি, যাওয়া বন্ধ থাক। নবকুমারের ঘোষণায় কর্তা গিন্নি পরম পুলকে নির্লিপ্ত সেজে বললেন, আমরা আর কি বলবো, নবা যখন। তবু সদু চেষ্টা করেছিল, বলেছিল, সব সময় বুঝি নবার কথাতেই ওঠো বসো তোমরা। কিন্তু কাজ হয়নি। এলোকেশী সাপ মন্নি দিয়ে ভূত ভাগিয়েছিলেন। সত্যবতী বলেছিল, আমি বাবাকে কথা দিয়েছিলাম বিয়েতে যাব। নবকুমার সদু মারফত সে কথা শুনে জবাব দিয়েছিল, সমাজে আমাদের মুখটা হেট হয়, এই যদি কেউ চায় তো যাক। সদু ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর হেসে ফেলে বলেছিল, খুব তো বিজ্ঞের মতো কথা বলছিস, আসল ব্যাপারটা কি বল দেখি। বউকে তো এখনো ঘরে পাসনি, তবু এত মন কেমন? সদুর এই কথায় নবকুমারের কর্তাত্তি ঘুচে গিয়েছিল। যা বলে ঝপ করে সরে গিয়েছিল। বোধ করি এ কথাও ভেবেছিল, সদুদি কি অন্তর্যামী? কিন্তু শেষ পর্যন্ত সত্যবতীই বেঁকে বসল। সদু যখন বহু চেষ্টায় রফা করেছিল নেমন্তন্ন রক্ষা করতে, নবকুমার যাবে সেই সঙ্গে বউও যাবে 3 দিনের করারে, বর কনে বিদেয়ী হবে, ওরাও চলে আসবে। তখন সত্যবতী হঠাৎ বলে বসল, দরকার নেই আমার এক মুঠো ভিক্ষে, 3 দিনের মধ্যে তো পাড়া ভেসে যাক, বাড়ির সব লোকগুলোর মুখও দেখে ওঠা হবে না, সে যাওয়াই লাভ। লোকে শুনবে সত্য এসেছিল, সত্য চলে গেছে। ছি, দেখো কথা, ভাত পায় না গয়না চায়, মুষ্টি ভিক্ষেই যে জুটছিল না, তবু বিয়েটাও তো দেখতে পাবি। থাক, নাই দেখলাম, যার নেমন্তন্ন রক্ষের কথা সে যাক। সে আর গিয়েছে, শুধু মন্তব্য করে, এবং ঠিকই করে। নবকুমার জোর হাতে বলে, রক্ষে করো বাবা। অতএব শেষ রক্ষা করেন নীলাম্বর। তিনি রামকালীর প্রেরিত লোকের হাতে পত্র দিয়ে কন, নবকুমার বাবা জীবনের গর্ভধারিণী মৃত্যুশয্যায়, সে কারণে কাহারও যাওয়া সম্ভবপর হইল না। পত্রবাহকের হাতে লৌকিকতা বাবদ 2 টাকা পাঠাইলাম। রামকালী সেই পত্র পেয়ে দীর্ঘ সময় চুপ করে থেকে আসতে বলেছিলেন। ওর টাকা দুটো তুই জলপানি খাস রাখু, আর শোন, বাড়ির মধ্যে বলে দিকে যা সত্যর শাশুড়ি মরো, তাই আসা সম্ভব হলো না। তারপর যথারীতি বিয়ে হয়ে গেছে, বৈশাখ কেটেছে, জ্যৈষ্ঠ আষাঢ় সব কেটে গেছে, রামকালী তার জামাতা বাবা জীবনের গর্ভধারণীর মৃত্যু সংবাদ পাননি। এই না পাওয়াটা কি একটা মরুভূমির রুক্ষ বাতাসের মতো, যে বাতাস সমস্ত কোমলতা আর সরসতা মুছে নিতে পারে? নইলে রামকালী আস্তে আস্তে এমন নীরস কঠিন হয়ে গিয়েছেন কেন? কেন বেয়াইয়ের সঙ্গে ভদ্রতা রক্ষা হিসেবে বেহানের কুশল সংবাদ প্রার্থনা করেননি? কেনই বা ভেবেছেন মেয়ে আনার জন্য
হ্যাংলামি করার মধ্যে অগৌরব আছে? অন্তঃপুরের মধ্যে একখানি বিচ্ছেদ ব্যাকুল মাতৃহৃদয় যে রামকালীর এই কাঠিন্যের সামনে মুখ বেদনায় স্তব্ধ হয়ে পড়ে আছে, সেটা বোঝবার ইচ্ছে হয়নি কেন রামকালীর? রামকালী কি ভেবেছিলেন এবারও সেই এক ফোঁট্টা মেয়েটাই বাপের কাছে অহংকারের পরিমাপ দেখিয়েছে? দৃঢ়তার অহংকার, কাঠিন্যের অহংকার। বলতে চেয়েছে, দেখো আমিও কম চাই না। এই অভিমানারতা, এই অভিমানাহত পিতৃহৃদয়টি কি এই অন্ধকারে দিশেহারা হয়ে চুপ করে থেকেছে আর ভেবেছে, দেখা যাক। কিন্তু কতদিন দেখবেন রামকালী? অসমবয়সী এই দুটো মানুষের দাবা খেলার চালের অবসরে কত ব্যাপারই ঘটে গেল, যে ব্যাপারের একটা ঘটলে ও মেয়ে বাপের বাড়ি ছুটে আসতে পারে। কিন্তু বলা তো চাই, মেয়ের বাপ গলায় বস্তর দিয়ে আবার আর্জি পেশ করবে তবে তো। তা করছেন না রামকালী। অতএব আরও একবার বর্ষা, শরৎ, শীত, বসন্ত পার হয়ে গেল নিজস্ব নিয়মে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।